সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, মিডল ইস্টে কি শুধুই যুদ্ধ চলছে নাকি তৈরি হচ্ছে নতুন কোনো বিশ্ব ব্যবস্থা? একদিকে ইরান বলছে হরমুজ প্রণালী তেহরানের নিয়ন্ত্রণেই থাকবে এবং হামলা হলে নতুন যুদ্ধের ফ্রন্ট খুলবে। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উড়ে গেলেন চীনে এবং 3 দিনের পরমাণু মহড়া শুরু করেছে। একই দিনে চীনের বিমানবাহী যুদ্ধ জাহাজ গভীর সমুদ্রে তাদের যুদ্ধের প্রস্তুতি যাচাই করে দেখছে। এদিকে ভয়াবহ বিস্ফোরণে ইসরায়েলের একটি অস্ত্র নির্মাণ কারখানা একদম কমপ্লিটলি ধ্বংস। এছাড়া ট্রাম্পের যুদ্ধ স্থগিত করার যে বক্তব্য তা নিয়েও সংশয়, সন্দেহ, রহস্য দানা বাঁধছে। তাহলে প্রশ্ন হচ্ছে, এগুলো কি সবই আলাদা আলাদা ঘটনা নাকি বিশ্ব ধীরে ধীরে ঢুকে যাচ্ছে নতুন কোনো স্নায়ুযুদ্ধের ভেতরে? আজকের ভিডিওতে আমরা পুরো ছবিটা একেবারে জোড়া লাগিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক, চলুন মূল আলোচনায় যাই। তবে মূল আলোচনা শুরুর আগে আপনাদেরকে আরেকটি খবর দিয়ে রাখি। সেটি হচ্ছে, ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গোপনে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। কেন এই পরোয়ানা জারি করেছে তা নিয়েও আমরা সংক্ষেপে কিছু আলোচনা করার চেষ্টা করব। একই সাথে আলোচনা করব আমেরিকার সেনাদেরকে ইরান মধ্যপ্রাচ্য ছাড়ার জন্য বক্তব্য দিয়েছে। ব্যাপারটা কি, এর গভীরতা কোথায়? দর্শক, চলুন আমরা মূল আলোচনা শুরু করি। প্রথমে যে আলোচনাটা করতে চাই, মিডল ইস্টে যে যুদ্ধ হচ্ছে, ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে, সেই যুদ্ধ এখন যদিও বিরতিতে আছে, কিন্তু ইরান বলছে যে যুদ্ধবিরতির যে সময়, এই সময়টা মূলত আমাদের কাছে যুদ্ধের সময়ের মতোই। অর্থাৎ যুদ্ধের সময়ে যেমন ইরান প্রতিটা মুহূর্তে প্রস্তুত ছিল, এখনও তেমনি প্রস্তুত আছে এবং সবসময় তারা অস্ত্র গোলাবারুদ নিয়ে শত্রুর মোকাবেলার জন্য প্রস্তুত। তো এই যে যুদ্ধ চললো, এই যে যুদ্ধ চলছে, তার ভেতরে শুধুই কি মিডল ইস্টের কোনো ব্যাপার? এই যে মধ্যপ্রাচ্য, ইরান, সৌদি আরব, কুয়েত, আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান, ইরাক, এই সমস্ত দেশের বিষয় নাকি আসলে এর সাথে বিশ্বের বড় রাজনীতির কোনো সম্পর্ক আছে? সম্পর্কটা কোথায়? আমি সবসময় বলি যে বিশ্ব ব্যবস্থায় অনেক পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তনে কেউ মাইনাস হচ্ছে, কেউ ডিক্লাইন হচ্ছে, অর্থাৎ কেউ দুর্বল রাষ্ট্রে পরিণত হচ্ছে, কেউ নিজের শক্তির বলে তরতর করে উপরে উঠে আসছে। সেই রকম কিছু ঘটনা ঘটছে এবং এই সমস্ত ঘটনার প্রেক্ষাপটে আসলে সারা বিশ্বের রাজনীতি, সারা বিশ্বের ঘটনা প্রবাহ একটা ওলট পালট হচ্ছে, তোলপাড় হচ্ছে। যেমন আমি খুব সম্প্রতি একটা ভিডিও দেখছিলাম। 2000 সালের আগে ইরান, মানে সারা বিশ্বের যে সমস্ত গুরুত্বপূর্ণ দেশ, তাদের ইঞ্জিনিয়ারদের সংখ্যা কেমন, কত। তা সেই রকম একটা জায়গায় দেখছিলাম যে ইরান অন্তত 12-14টা দেশের পেছনে ছিল। সেই ইরান ধীরে 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 একদম 1-2-3 এর ভিতরে উঠে এসেছে। আপনারা ভাবতে পারেন, রাশিয়ায় সবচেয়ে ইঞ্জিনিয়ারের সংখ্যা বেশি, এরপরে চীন, আমেরিকা এবং ইরান। আমি কয়েকদিন বলেছি একটা কথা, আমেরিকায় জনসংখ্যা 33 কোটি এবং ইরানে 9 কোটি, অথচ ইঞ্জিনিয়ারের সংখ্যা আমেরিকা আর ইরানে সমান, প্রায় কাছাকাছি, হয়তো 2-4, 500, 100, 200 কম বেশি। এটা বিরাট ব্যাপার। অর্থাৎ এই যে ইঞ্জিনিয়ারের সংখ্যা, আমি ইঞ্জিনিয়ারের কথাটা গুরুত্ব দিয়ে বলছি মাঝে মাঝে এই কারণে যে এই ইঞ্জিনিয়ার না হলে ইরানের আজকে যে সামরিক বাহিনীর যে শক্তিশালী অবস্থান, এই শক্তিশালী অবস্থান কিন্তু হতো না। শুধুমাত্র পরমাণু বিজ্ঞানী দিয়ে কাজ হতো না, বহু ক্ষেত্রে ইঞ্জিনিয়ার প্রয়োজন। রকেট বানানোর জন্য, ড্রোন বানানোর জন্য, বিমানের কপি করার জন্য, রিভার্স ইঞ্জিনিয়ারিং করার জন্য, আপনার ক্ষেপণাস্ত্র বানানোর জন্য প্রত্যেকটি জায়গায় বিজ্ঞানীর পাশাপাশি ইঞ্জিনিয়ার প্রয়োজন, ইঞ্জিনিয়ার বেশি প্রয়োজন। তো এইভাবে
যে ইরান উঠে এসেছে, আরও অনেক দেশ এরকম উঠে আসছে, কেউ কেউ পিছনে পড়ে যাচ্ছে। অর্থনীতির ক্ষেত্রে একই অবস্থা। সেই জায়গা থেকে মধ্যপ্রাচ্যের যে ঘটনাটা, যে যুদ্ধটা, এই যুদ্ধটা কিন্তু শুধুমাত্র তেল গ্যাস দখলের লড়াই তা কিন্তু না। এই যুদ্ধটা কিন্তু শুধুমাত্র মিডল ইস্টকে নতুন একটা মিডল ইস্টে পরিণত করা তা কিন্তু না। এর পিছনে আমি সবসময় বলছি অনেক বড় ঘটনা। সেই বড় ঘটনা হচ্ছে বিশ্ব ব্যবস্থায় পরিবর্তন আনতে চায়। এবং কারা? আবারও বলি, সেই ইরান, রাশিয়া এবং চীন মূল পার্টনার, মূল প্লেয়ারেরা। এখন এই নতুন বিশ্ব ব্যবস্থায় পরিবর্তন আনতে গেলে এত পরিবর্তন কেন হচ্ছে এবং এত যুদ্ধ বিগ্রহ কেন? আমেরিকার সমস্যা কোথায়? ইসরায়েলের সমস্যা কোথায়? আমেরিকার সমস্যা হচ্ছে বিশ্ব ব্যবস্থায় যখনই পরিবর্তন হয়ে যাবে, এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা না থেকে যখনই বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা হবে, চীন, রাশিয়া, ইরান মাতব্বর অর্থাৎ প্রভাবশালী রাষ্ট্র হিসেবে মোড়লিপনা করার মতো অবস্থা আসবে। অর্থাৎ আমি বলতে চাইছি যে আমেরিকা যেমন একটা বড় শক্তি, এর অপোজিটে চীন, রাশিয়া, ইরান বা এরকম আরও অন্য দেশ যদি দাঁড়ায়, তখন আমেরিকার একক আধিপত্যে, একক সিদ্ধান্তে যা হতো এখন আর তা হবে না। আমেরিকা সারা বিশ্বে 850টির বেশি ঘাঁটি, সামরিক ঘাঁটি রেখেছে। এত ঘাঁটি কী প্রয়োজন? এই সমস্ত ঘাঁটি অনেক ক্ষেত্রে থাকবে না। তারপরে যে সমস্ত দেশ নানান কারণে মার্কিনীদের প্রভাব প্রতিপত্তির কারণে, তাদের স্বার্থ রক্ষার কারণে এক দেশ আরেক দেশের সাথে শত্রুতা করে, এই সমস্ত অনেক কিছুতে ক্যালকুলেশন পাল্টে যাবে, ইকুয়েশন পাল্টে যাবে। আবার ধরুন আমেরিকার কথায় যে বিশ্ব অর্থ ব্যবস্থা চলে, আমেরিকার সিস্টেমের কারণে, আমেরিকার ডলারের আধিপত্যের কারণে, এবং পেট্রো ডলার আমেরিকা পুরো একা কন্ট্রোল করে, এই সমস্ত সব জায়গায় পরিবর্তন এসে যাবে। তখন দেখা যাবে আমেরিকার অর্থনীতি ছোট হয়ে যাচ্ছে, আমেরিকার যুদ্ধ ক্ষমতা, সামরিক শক্তি সব কিছু ছোট হয়ে যাচ্ছে, বা একক সিদ্ধান্তে সব কিছু করতে পারবে না। কিছু করতে গেলেই চীন, রাশিয়া, ইরান এরা বাধা দেবে, ঢাল হয়ে দাঁড়াবে। আবার পৃথিবীর যে সমস্ত ছোট ছোট দেশ, যেমন কিউবার উপরে হামলা চালানোর পায়তারা করছে আমেরিকা, চীন সেখানে একদম পরিষ্কার করে বলেছে যে কিউবার প্রতি তাদের সমর্থন আছে এবং এই সমর্থন অব্যাহত থাকবে। ইরান এবং রাশিয়া নাকি কিউবাকে কয়েকশো কামিকাজে শাহেদ ড্রোন পাঠিয়েছে, এবং আমেরিকার যে মার্কিন গুয়ান্তনামো বে ঘাঁটি যেটা আছে, এই ঘাঁটি, এটা বেসিক্যালি একটা সামরিক ঘাঁটি। এই সামরিক ঘাঁটিতেই কারাগার প্রতিষ্ঠা করেছিল। 9/11-এর যে ঘটনা, তাতে অনেক লোককে এখানে ধরে নিয়ে গিয়ে বিভিন্ন রকম নির্যাতন করেছে, অনেক দিন ধরে তাদেরকে আটক রেখেছিল বিনা বিচারে, এরকম। তো সেই গুয়ান্তানামো বেতে হামলা চালানোর জন্য নাকি ইরান এবং রাশিয়া ড্রোন পাঠিয়েছে কিউবার কাছে, এবং কিউবা ঘোষণা করেছে তাদের বিরুদ্ধে আমেরিকা যদি হামলা চালানো শুরু করে তাহলে তারা প্রচণ্ড রকমের প্রতিরোধ গড়ে তুলবে। তো এই যে সারা বিশ্বে ছোট ছোট দেশের পাশে দাঁড়ানো, তাদেরকে সাহস দেয়া, এবং একটা শক্তির কাছে মাথা নত না করে তাদেরকে স্বাধীনভাবে পথ চলতে শেখানো, রাশিয়া, চীন এবং ইরান এই তিন দেশই আমেরিকার অর্থনৈতিক চাপের শিকার, নিষেধাজ্ঞার শিকার, অবরোধের শিকার। এইগুলো যাতে না থাকতে পারে, এই জন্য এরা ধীরে 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 উঠে দাঁড়াচ্ছে এবং আমেরিকার আধিপত্যের অপোজিটে দাঁড়িয়ে তারা শক্তি সঞ্চয় করছে, মোকাবেলা করবে আমেরিকাকে। তো এই কারণে আমি মনে করি যে ইউক্রেনে রাশিয়াকে যুদ্ধে জড়িয়ে দিয়েছে, ইরানকে সরাসরি আক্রমণের আওতায় এনেছে আমেরিকা এবং ইসরায়েল। আবার তাইওয়ান, প্যাসিফিক অঞ্চল অর্থাৎ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, এই অঞ্চলে চীনের বিরুদ্ধে নানা রকমের জোট গঠন, তাকে চাপে রাখা, যাতে সে অর্থনৈতিক পরাশক্তি হয়ে না উঠতে পারে, সেই চেষ্টা করা। এই যে সমস্ত সব কিছু এক সূত্রে গাঁথা। অর্থাৎ আমরা যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধটা দেখছি, এই যুদ্ধ কিন্তু শুধুমাত্র ইরানের যুদ্ধ না, এবং এই যুদ্ধ কিন্তু শুধুমাত্র মধ্যপ্রাচ্যের যুদ্ধ না। এটা শুধুমাত্র ইরান ভার্সাস কয়েকটা আরব দেশ, তার পৃষ্ঠপোষক হিসেবে আমেরিকা, ইসরায়েল, এই যুদ্ধ ব্যাপারটাতে তা কিন্তু না। এটা প্রকৃতপক্ষে সারা বিশ্বের যে ঘটনা প্রবাহ, যে পরিবর্তনের ইঙ্গিত, চেষ্টা, তদবির এগুলো চলছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে এই যুদ্ধটা করা হচ্ছে। এটা ওই যে বিশ্ব ব্যবস্থা পরিবর্তনের যে প্রচেষ্টা চলছে, তার রুখে দেওয়ার একটা অংশ হিসেবে এই যুদ্ধ চলছে ইরানের বিরুদ্ধে। সেক্ষেত্রে এই যে রাশিয়া 3 দিনের যে পরমাণু মহড়া শুরু করেছে, তার যোগসূত্রটা কোথায়?
বিভিন্নভাবে যোগসূত্র হতে পারে। যেমন এই জুলাইয়ের ভিতরে যদি ইরান হরমুজ প্রণালী উন্মুক্ত করে না দেয়, খুলে না দেয়, তাহলে ইউরোপের দেশগুলো নাকি শক্তি প্রয়োগের মাধ্যমে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে, এই জন্য যুদ্ধ জাহাজ মোতায়েন করবে। তাহলে ইউরোপের দেশগুলো এই যে মধ্যপ্রাচ্যে ইরানের দিকে নজর দিতে পারবে। ফলে এই জায়গায় রাশিয়া যদি বেলারুশকে সাথে নিয়ে ওই অঞ্চলে পরমাণু অস্ত্রের মহড়া দেয়, তাহলে ইউরোপের কাছে কিন্তু একটা মেসেজ যায় যে রাশিয়া প্রস্তুত যে কোনো মুহূর্তেই এদিক ওদিক করলে যে কোনো মুহূর্তে তারা ইউরোপে অভিযান শুরু করবে। ইউরোপ যখন হরমুজ প্রণালী নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, তখন তো রাশিয়া ওই পাশে ফাঁকা পাবে, রাশিয়া ঢুকে যাবে। তাহলে কি দাঁড়াবে? ইউরোপ নিজেরাই তো দখল হয়ে যাবে। তখন কি উপায়? সেক্ষেত্রে এই হরমুজ প্রণালীতে জাহাজ পাঠাবে কি পাঠাবে না, যুদ্ধ জাহাজ, এখানে শক্তি প্রয়োগ করতে আসবে কি আসবে না, এই রাশিয়ার এই যে পরমাণু অস্ত্রের মহড়া 3 দিন চলছে, এখানে হাজার হাজার সেনা, যুদ্ধ জাহাজ, বিমান, বহু কিছু, ট্যাঙ্ক, বহু কিছু মোতায়েন করতে হয়েছে। রাশিয়া এবং বেলারুশ এই মহড়া চালাচ্ছে। এইটা নিয়ে তখন ভাবতে হবে ইউরোপকে। ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধটাকে মধ্যপ্রাচ্যের ফ্রেমে ফেলে দেখলে হবে না, এটাকে আসলে বিশ্ব ফ্রেমে ফেলতে হবে। আবার রাশিয়া যখন এই পরমাণু মহড়া চালাচ্ছে ইউরোপের কাছাকাছি জায়গায়, বাল্টিক অঞ্চলে, ঠিক তখনই আজকে প্রেসিডেন্ট পুতিন চীন সফরে গেলেন এবং এই চীন সফরে গিয়ে অনেক কিছু আলোচনা হবে। এই সফরটা হচ্ছে রাশিয়া এবং চীনের মধ্যে কৌশলগত সম্পর্ক প্রতিষ্ঠার 30তম বার্ষিকীতে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার, গত 2 দশকে 20 বছরের ভিতরে প্রেসিডেন্ট পুতিন চীনে 25 বার সফর করলেন। আপনি চিন্তা করেন, অর্থাৎ বছরে একবারেরও বেশি। অনেক গুরুত্বপূর্ণ। তার মানে চীন এবং রাশিয়ার সম্পর্ক কতটা ঘনিষ্ঠ হচ্ছে, কতটা গভীর হচ্ছে, এখান থেকে বোঝা যায়। এবং চীন এবং রাশিয়ার প্রেসিডেন্ট তারা কিন্তু একে অপরকে পুরনো বন্ধু, বেস্ট ফ্রেন্ড এইভাবে সম্বোধন করে। তাদের সম্পর্কের ধরনটা কিন্তু এখান থেকে বোঝা যায়। পাশাপাশি এই যে পুতিন সফরে গেছেন, চীন সফরে, এই সফরে 40টা চুক্তি হবে চীন এবং রাশিয়ার মধ্যে, অনেক গুরুত্বপূর্ণ বড় বড় ব্যাপার। এবং রাশিয়ার প্রত্যেকটা সেকশনের উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বড় বড় বিজনেসম্যান, কোম্পানির গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রধান, তারা বহু সংখ্যক এই সফরের অংশীদার, এই সফরে রয়েছে। ডোনাল্ড ট্রাম্প ঢাকঢোল পিটিয়ে যে সফর করে আসলেন, তাতে যা না পেয়েছেন তার চেয়ে অনেক বেশি কিছু এখানে হবে। রাশিয়া একটা তেলের পাইপলাইন করেছে, ট্রান্স সাইবেরিয়ান তেলের পাইপলাইন, রাশিয়া থেকে যেটা চীনে গেছে, এইটার উদ্বোধনও সম্ভবত আজকে হবে। এছাড়া রাশিয়ার তেল কেনার ব্যাপারে চীনের সাথে তো আগেই চুক্তি আছে, আগেই কিনছে, এবং যাতে কোনো মতেই পশ্চিমার চাপের কাছে চীন এদিক ওদিক না করে, সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্য, ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের যুদ্ধ এবং সম্ভাব্য নতুন যুদ্ধ, তারপরে বিশ্ব স্থিতিশীলতা, শান্তি প্রতিষ্ঠা, এই সমস্ত সব ব্যাপারে আলোচনা করবে পুতিন এবং শি জিনপিং। একদম পরিষ্কার করে 2 দেশের পক্ষ থেকে বলা হয়েছে। এবং তারা ঘোষণা দিয়েছে যে বিশ্বের কৌশলগত স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়ন, এই সমস্ত সব কিছু রাশিয়া এবং চীন খুব ক্লোজলি মনিটর করতে চায়, একসাথে অংশীদারিত্বের ভিত্তিতে এই কাজগুলো এগিয়ে নিতে চায়। বিশ্ব শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রে চীন এবং রাশিয়ার যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এই কথা তারা বারবার গুরুত্ব দিয়ে, জোর দিয়ে উল্লেখ করছে। এই প্রেক্ষাপটে যখন চীন সফর করছেন রাশিয়ার প্রেসিডেন্ট, সেই দিনই চীন তাদের বিমানবাহী যে রণতরী লিয়াওনিং, এই লিয়াওনিং নিয়ে গভীর সমুদ্রে চীনের যুদ্ধ প্রস্তুতি, অর্থাৎ সমুদ্রে যুদ্ধের কি প্রস্তুতি, সেটা যাচাই করছে। ওপাশে ইরান প্রস্তুত আমেরিকা এবং ইসরায়েলকে মোকাবেলার জন্য, রাশিয়া বেলারুশকে সাথে নিয়ে 3 দিনের পরমাণু যুদ্ধের মহড়া দিচ্ছে। এপাশে চীন তার গভীর সমুদ্রে বিমানবাহী যুদ্ধ জাহাজ নিয়ে যুদ্ধের প্রস্তুতি যাচাই করে দেখছে। এগুলো কিন্তু অনেকটা
এক সুতায় গাঁথা, এবং ওই যে বলি যে ইরান রাশিয়া চীনের বলয়, এই বলয়ের অংশ এটা। এর ভিতরে একটা বিষয় গুরুত্ব দিয়ে আলোচনা করা দরকার আপনাদের সামনে, সেটি হচ্ছে ইরান 14 দফা প্রস্তাব দিয়েছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। আমেরিকা যে 5 দফা প্রস্তাব দিয়েছিল ইরানের জবাব প্রত্যাখ্যান করে, সেই জবাবের এগেনস্টে ইরান 14 দফা প্রস্তাব দিয়েছে। সেই 14 দফার ভিতরে একটা দফা আছে একদম পরিষ্কার, যে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে সেনা প্রত্যাহার করতে হবে। এই যে সেনা প্রত্যাহার করার আলটিমেটাম দেওয়া বা শর্ত দেয়া, এটা বিরাট বড় ডেভেলপমেন্ট। মধ্যপ্রাচ্যে যেখানে আমেরিকা কয়েক যুগ ধরে তাদের ঘাঁটি গেড়ে রেখেছে এবং এত শক্তিশালী অবস্থান, সেই জায়গা থেকে এখন ইরান বলছে তোমার সেনা সরাও। বিশ্ব রাজনীতিতে, বিশ্ব সামরিক পরিস্থিতিতে ইটস এ ভেরি বিগ ডেভেলপমেন্ট, অনেক বড় ঘটনা এটা। এদিকে গতকাল প্রেসিডেন্ট ট্রাম্প যে কথা বলেছেন, সেই কথা নিয়ে সারা বিশ্বে একরকমের হাসাহাসি পড়ে গেছে। হাসাহাসি চলছে, দ্বন্দ্ব, সন্দেহ, সংশয় আছে। তিনি বলেছেন কি, যে 3টে আরব দেশ, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং সৌদি আরবের অনুরোধের কারণে তিনি ইরানে হামলা চালাননি। এবং এক মার্কিন সাংবাদিকের প্রশ্ন জবাবে বলেছেন তিনি যে আর মাত্র 1 ঘন্টা দূরত্বে ছিলেন, অর্থাৎ ঘণ্টাখানেক পরেই ইরানের বিরুদ্ধে হামলা শুরু হয়ে যেত। সেই সময় তিনি হামলা বন্ধ করেছেন। সেখানে বলা হচ্ছে যে এই 3 দেশ, আরব আমিরাত, কাতার এবং সৌদি আরব, তারা বলছে যে ট্রাম্প যে ইরানের উপর হামলা চালাবে এটা আমরা তো জানতামই না। তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে যে ইরান যে কথা বলছে এটা ব্লাফ মারছে, অসত্য কথা। এবং এই জায়গায় ইরানের IRGCর সাবেক কমান্ডার জেনারেল মোহসেন রেজাই তিনি বলেছেন, আমি দুপুরে এই কথা বলেছিলাম, তিনি তার ভাষায় বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প একা একা যুদ্ধের একটা সময়সীমা নির্ধারণ করেন, আবার একা একা সেটা বন্ধ ঘোষণা করেন। আমি দুপুরবেলা একটা ফেসবুক পোস্টে একটা ঘটনা উল্লেখ করেছিলাম। আমাদের গ্রামে এক ঠাকুর ছিল, নিতাই ঠাকুর। এই ঠাকুরের আর কোনো কাজ কাম ছিল না, সারাদিন বসে বসে বাড়িতে তাস খেলতো। তো তাস খেলার লোক পাবে কোথায়, সবার তো কাজ আছে। একা একা সারাদিন বসে তাস খেলতো। একা একা তাস খেলা মানে কি, একা ট্রাম্প কার্ড ব্যবহার করছে, ওভার ট্রাম্প মারছে, সব কিছু তার হাতে, সেই হারছে সেই জিতছে, অর্থাৎ একাই জিতছে একাই হারছে। একা একা খেললে যা হয়, ডোনাল্ড ট্রাম্পের সেই একা একা যুদ্ধ করার অবস্থা তাই। একবার ঘোষণা করে যে আমি অমুক সময় যুদ্ধ করছি, ইরানের বিরুদ্ধে হামলা চালাবো, আবার তার কিছুক্ষণ আগে বলে না না আমি হামলা চালালাম না, থাক। তো এই সমস্ত কথা বলে ডোনাল্ড ট্রাম্প বেসিক্যালি নিজেকে হাস্যকর পাত্র বানিয়ে ফেলছে, খেলো বানিয়ে ফেলছে, খুব হালকা। মানুষ তার কথার কোনো গুরুত্ব দেবে না, মূল্য দেবে না। যদিও এর ভেতর দিয়ে তিনি চালাকি করার চেষ্টা করছেন, হয়তোবা ইরানকে বোকা বানানোর চেষ্টা করছেন। এইভাবে করতে করতে একসময় ভাববে, হয়তো ইরান ভাববে যে ডোনাল্ড ট্রাম্প তো এরকম বলেই, হয়তো ঠিকই একসময় সুযোগ বুঝে ফাঁক পেয়ে হামলা করে দেবে ইরানের উপরে। কিন্তু ইরান যথেষ্ট সতর্ক। ইরানের পক্ষ থেকে একজন মুখপাত্র তিনি বলেছেন আজকে যে যুদ্ধের সময় যেরকম আমাদের কাছে যুদ্ধবিরতির সময়টা একই রকমের, অর্থাৎ আমরা অল টাইম প্রস্তুত। এদিকে ইসরায়েলের গত পরশুদিন যে ঘটনা ঘটেছে, ইসরায়েলের যে ক্ষেপণাস্ত্র নির্মাণ কারখানায় যে বিস্ফোরণ ঘটেছে, সেই বিস্ফোরণের তথ্য আজকে ক্লিয়ারলি পেলাম। একেবারে পুরো কারখানাটা ধ্বংস হয়ে গেছে। কয়েকশো কোটি ডলার বিনিয়োগ করে এই কারখানা তৈরি করা হয়েছিল এবং এখানে খুব সেন্সিটিভ কিছু ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হতো। এই ক্ষেপণাস্ত্র এবং এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইন্টারসেপ্টর বহু ধ্বংস হয়ে গেছে, একদম শেষ। এই অস্ত্র নির্মাণ প্রতিষ্ঠানটির নাম হচ্ছে রাফাল। জানি না রাফাল কিনা, বাট যেটা ধ্বংস হয়েছে একেবারে চুরমার হয়ে গেছে, ভয়ঙ্কর করে। এবং এই কারণে ইসরায়েল বিষয়টা গোপন করছে। তারা বলছে যে আমরা একটা নিয়ন্ত্রিত পরীক্ষা, অর্থাৎ আমাদের নিয়ন্ত্রণে রেখে একটা পরীক্ষা চালানোর চেষ্টা করেছি, কিন্তু সে নিয়ন্ত্রণে রেখে হোক আর অনিয়ন্ত্রণে হোক আর কারোর হামলার কারণে পুরো কারখানাটা ধ্বংস হয়ে গেছে। এদিকে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ, তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, সিক্রেট পরোয়ানা, গোপনে। কেন? পশ্চিম তীরে প্রচুর পরিমাণে ভূমি দখল করার নেতৃত্ব দিয়েছে, উস্কানি দিয়েছে, সাপোর্ট দিয়েছে, সিদ্ধান্ত দিয়েছে এই ব্যক্তি, ভয়াবহ উগ্রবাদী লোক এই বেজালেল স্মোট্রিচ।
এই জন্য সম্ভবত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে থাকতে পারে। তবে এই ব্যাপারে তিনি খুব রিয়্যাক্ট করেছেন। যতই রিয়্যাক্ট করুক, আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে এই যে পরোয়ানা জারি করা হয়েছে, এটা ইসরায়েলের জন্য অনেক বড় সতর্কবার্তা, আমেরিকার জন্য। হয়তো তারা মানবে না, কিন্তু আজকে মানবে না, কালকে মানবে না, কয়দিন মানবে না। এবং পৃথিবীর অনেক যে সমস্ত দেশ আইসিসির সদস্য, সেই সমস্ত দেশে সফরে গেলে তাদেরকে অ্যারেস্ট করতে হবে, এটা আইনে বলা আছে। যদি তা না করে তাহলে তাদের সদস্য পদ বাতিল হবে। তো সেক্ষেত্রে ইসরায়েলের জন্য, ইসরায়েলের অর্থমন্ত্রীর জন্য পৃথিবীটা অনেকটা সংকুচিত হয়ে আসছে। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। অনেক লম্বা আলোচনা করলাম। আলোচনা শেষে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি মনে করছেন? আসলে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধটা হচ্ছে, এটা কি শুধুই মাত্র ইরানের তেল গ্যাস দখল, ভূমি দখল বা মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব প্রতিপত্তি ধরে রাখা, নিউ মিডল ইস্ট প্ল্যান বাস্তবায়ন করা, কিংবা গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার চিন্তা, নাকি আসলে সারা বিশ্বে যে আমেরিকার প্রভাব প্রতিপত্তি ক্ষুণ্ণ করার জন্য নতুন একটা ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠা করতে চায়, তৈরি করতে চায়, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অংশ হিসেবে আমেরিকা এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ করছে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।